আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দিয়েছে বিএনপি। স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড। হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, বিবৃতি সেনা সদরে। এবং যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মতামত দিয়েছে দলটি। একই সঙ্গে ২৪-এর অন্তর্ভুক্তি নয়, সংবিধানে আগের প্রস্তাবনায় চায় বিএনপি। রোববার দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়। এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। শনিবার বৈঠকে যোগ দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি দলকে চিঠি দেয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। রাষ্ট্রের নাম পরিবর্তন দিয়ে, যেটাকে প্রজাতন্ত্র না বলে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলছেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ। আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে, সেই জন্য আমরা এখানে একমত নই। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে পৃথক ২ ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি এজলাসে উপস্থিত ছিলেন। ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, আসামি আব্দুল মালেক দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩,৫৩,৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বরে রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকা সহ র্যাবের হাতে গ্রেফতার হন মালেক। তার বিরুদ্ধে তুরাগ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। পরে ২টি ধারায় তাকে ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। তারা ৩৫ বছরে আমার ১ লিটার দুধে বা একটা গরুর বাচ্চা দিতে বা কিছু পাইতে সেটা না। হাতিপুলে বাড়ি থেকে আমার মা ৩টা করে দিচ্ছে আমার বাড়ি করার জন্য। আমার আয় কোন নথি পাইলে কিচ্ছু পাই নাই। তারপরে এই যে সাজা, আমি সাজা মাইনে দিচ্ছি, কিন্তু আমি ন্যায্য বিচার পাই নাই। কারণ আমি ৩৮ বছর ৯ মাস গভর্নমেন্ট চাকরি করছি। সরকার আমাদের বেতন দিচ্ছে, ওভারটাইম দিচ্ছে, সব কিছু দিচ্ছে। মাত্র ৪ বছরের বেতন আমাদের মামলার মধ্যে নথিভুক্ত করে। ৩৫ বছর আমি বিনা বেতন চাকরি করলাম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর দেয়া পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া ২৭ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক
হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এ প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের বিবৃতিতে সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ বৈঠকটি হওয়ার কথা স্বীকার করা হলেও হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্বল্প খরচের দ্রুত চলাচলের মাধ্যম নাকি শহরের যানজটের অন্যতম কারণ? অটোরিকশা নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম এবং চালকদের বিক্ষোভ সবকিছু মিলিয়ে নগর জীবনে এক বিশাল সংকট তৈরি করেছে এই 3 চাকার বাহন। আদালতের নিষেধাজ্ঞা, চালকদের আন্দোলন ও পথচারীদের দুর্ভোগ সবকিছু মিলিয়ে থাকছে আমার বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের নগর জীবনে অটোরিকশা একটি অপরিহার্য বাহন। তবে এই 3 চাকার যানটি কি আমাদের জন্য যানজটের কারণ, নাকি এটি একটি আশীর্বাদ? অটোরিকশা, যা আমাদের দেশে ম্যানুয়ালি টানা রিকশায় মোটরযুক্ত সংস্করণ। বাংলাদেশে অটোরিকশার ব্যবহার শুরু হয় বেশি দিনের নয়। 2004 সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ডিজেল প্লান্ট যৌথভাবে অটোরিকশার উৎপাদন করে। এরপর থেকে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। অটোরিকশা চালানোর জন্য সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, যা হালকা, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব। এটি যেমন চার্জিংয়ের সময় কমায়, তেমনি দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করে। অটোরিকশা চালকদের জন্য এটি একটি টেকসই এবং লাভজনক আয়ের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে প্রতিবন্ধী বা বয়স্ক মানুষের জন্য ব্যাটারি চালিত রিকশা চালানো সহজ। তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় একটি উল্লেখযোগ্য অংশের জন্য ব্যাটারি চালিত অটোরিকশা দায়ী। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় পড়া 631টি যানবাহনের মধ্যে 17.91% ছিল ব্যাটারি চালিত রিকশা। নতুন নতুন কিছু চালক হয়েছে, এরা তো বেপরোয়াভাবে চালাচ্ছে, মানে না সিগন্যাল মালা না কিছু, সিগন্যাল ছাড়া এরা ফ্রাত করে বের হয়ে যায়। কারেন্ট গাড়ি, ব্যাটারি গাড়ি, মানে বেপরোয়া যাকে বলে। সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল মানে না, কিচ্ছু মানে না, বেপরোয়াভাবে চালায়। অটো যারা চলায়, মনে করেন দেখা গেছে উড়াধুরা চলায়, উল্টাপাল্টা চলায়, তাইলে ওরা দেখা গেছে ইয়াং জেনারেশন প্লাপান অনেক দেখা গেছে যারা নাকি বয়স্ক মুরব্বী আছে, ওরা দেখা গেছে চালাইলে ঠিক আছে অটোটা। এখন দেখা গেছে যারা প্রতিবন্ধী ওরাও ঠিক আছে। এখন আমরা এই যে দীর্ঘ এই 3-4 মাস ধরে ভাই মনে করেন এই অটো মনে করেন চলতেছে ঠিকই, কিন্তু মনে করেন নিয়ম ছাড়া অনিয়মে চলতেছে। যারা বয়স্ক তারা দেখা গেছে আমরা নিয়মভাবে চালাইতে আসছে, আর যারা অল্প বয়সে দেখা গেছে দেয় মিশিগুলা দেয়, তারা দেখা গেছে ব্যবহার বলে দেখা গেছে টানে উড়া দুরা। অনেক অটোরিকশা চালক ট্রাফিক নিয়মের প্রতি উদাসীন। তারা উল্টো পথে আড়াআড়ি বা কোনাকুনি যেভাবে পারেন সেভাবে চলাচল করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অটোরিকশার কাঠামোগত দুর্বলতা এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের অভাবের কারণে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায়। অটোরিকশা চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা এবং সঠিক প্রশিক্ষণের অভাব রয়েছে, যা বর্তমান পরিস্থিতি জানান দেয়। আমি মনে করি এটা তুলে নেওয়া উচিত, কারণ আমাদের দৈনন্দিন জীবনে যে অটোরিকশাগুলো বেড়ে চলেছে বা ওনাদের যে স্পিড লিমিটেশন, এটা ওনাদের উপর নির্ভর করে না। কারণ যেখানে যা আমার 30 থেকে 40 গতিতে যাওয়া, সেখানে তারা বেপরোয়াভাবে যাচ্ছে। তো এটা একটা হ্যাসেলের মধ্যে মনে করি, কারণ এটার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। আপনি দেখবেন যে যেগুলো রিক্সা হলো প্যাডেলে চালিত, ওগুলোর কিন্তু ওরকম ঝুঁকিমুক্ত, পুরো ঝুঁকিমুক্ত, কিন্তু যেগুলো হলো ব্যাটারি চালিত ওগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা বেড়ে চলেছে। অটোরিকশা তুলে দেওয়া উচিত। মানুষের নিরাপত্তার কারণে, মানুষের চলাচলের কারণে এদের দ্বারা অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোক পঙ্গু হয়েছে, অনেক লোক হাসপাতালে আছে, এটা আমি জানি, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য অটোরিকশা বাতিল করে দেওয়া উচিত। ঢাকা শহরে এখন অচল হয়ে গেছে এই অটোরিকশার কারণে। এই অটোরিকশা তুলে দেওয়া উচিত টোটালি, জাস্ট কার। আমি মনে করি এটাই হওয়া উচিত। ফলে যানজট, গণ্ডগোল, ট্রাফিক রুল তারা মানে না, মানতে চায় না, বন্ধ করে পুলিশকে মারে, পুলিশ এদেরকে মারে। এটা একটা কঠিন অবস্থা। 2024 সালের নভেম্বরে
হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে চালকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। বর্তমানে মহাসড়কে চালানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ বেপরোয়াভাবেই মহাসড়কে চলছে অটোরিকশা। এমনকি অন্যান্য নিয়মও মানছে না চালকরা। সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অটোরিকশা চালকদের সঠিক প্রশিক্ষণ, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিয়মিত রিকশার রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। একদিকে অটোরিকশা হাজারো মানুষের জীবিকার উৎস, অন্যদিকে ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনার অন্যতম কারণ। সম্প্রতি অটোরিকশা চালকদের বিক্ষোভ এবং আদালতের নিষেধাজ্ঞা নিয়ে এক উত্তপ্ত পরিবেশ বিদ্যমান। অটোরিকশা কি শহরের পরিবহন ব্যবস্থার সমাধান নাকি সমস্যার মূল? নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত এবং অটোরিকশা চালকদের দায়িত্বশীলতাই হয়তো এর উত্তর দিতে পারে। মাসুদা ইভা, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। রোববার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া জেলার কালিয়াকৈর উপজেলায় ভান্নারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত 2 দিন যাবৎ কারখানার ভেতরেই বিক্ষোভ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শ্রমিকরা আজ সকাল 8টার দিকে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে সকাল 10:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরও প্রায় 2.5 ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি বন্দুকে হামলার ঘটনা ঘটেছে, যেখানে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এর আগে স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্যে নিউ মেক্সিকোর একটি পার্কে গুলি চালানোর ঘটনায় 3 জন নিহত এবং আরও 15 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন 19 বছর বয়সী তরুণ এবং 1 জন 16 বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স 16 থেকে 36 বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি। বার্তা সংস্থা এপির বিবৃতি অনুসারে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে। জানাবো খেলার খবর। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 18তম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতাকে 7 উইকেটে হারিয়ে অধরা শিরোপা অভিযান শুরু করেছে বেঙ্গালুরু। এদিন ব্যাট হাতে 59 রান করেছিলেন বিরাট কোহলি। এতেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক আজিঙ্কা রাহানের অর্ধশতকে ভর করে 8 উইকেটে 174 রান করে কেকেআর। জবাবে ফিল সল্টের বিধ্বংসী 50-র পর কোহলির অপরাজিত ইনিংসে 22 বল বাকি থাকতে সহজ জয় পেয়েছে আরসিবি। লক্ষ্য তাড়ায় 36 বলে 4টি 4 ও 3 ছক্কায় 59 রান করেছেন কোহলি। নিজের ক্যারিয়ারের 400তম টি20 ম্যাচটা কোহলি রাঙিয়েছেন নিজের মতো করেই। এই ইনিংস খেলার পথে 38 রান করার পরই আইপিএলে কলকাতার বিপক্ষে 1000 রানের কীর্তি গড়েন, যার মাধ্যমে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে 4টি দলের বিপক্ষে 1000-এর বেশি রান করলেন ডানহাতি এই ব্যাটার। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। দীর্ঘ সময় পর এবারের ঈদে টেলিভিশন পর্দায় দেখা যাবে উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে। বাংলাদেশ টেলিভিশন বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ মেলায় থাকছে তার গান।
গত বছর প্রথমবারের মতো আনন্দ মেলায় গান করেছিলেন রুনা লায়লা। ওই আয়োজনে নন্দিত কণ্ঠশিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন এই প্রজন্মের আরও 4 শিল্পী: দিলশাদ, নাহার কণা, ইমরান মাহমুদুল, জনিতা আহমেদ ঝিলিক ও সাব্বির জামান। এটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। এবারের আনন্দ মেলায় তিনি একাই গাইবেন। তার কণ্ঠে শোনা যাবে শিল্পী আমি তোমাদের গান শোনাবো গানটি। আগামীকাল 24 মার্চ বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে আনন্দ মেলায় শুটিংয়ের অংশ নেবেন বলে জানিয়েছেন বিটিভির এক সূত্র। জানা গেছে রুনা লায়লার পাশাপাশি এবারের আনন্দ মেলায় আরও অনেক তারকারা হাজির হবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামুনুল ইমন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দিয়েছে বিএনপি। স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক মালেককে 13 বছরের সশ্রম কারাদণ্ড। হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, বিবৃতি সেনা সদরে। এবং যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 3, আহত 15। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।